আমরা আজকে পড়ব আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প। বিরল প্রতিভার অধিকারিণী আশাপূর্ণা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এক খ্যাতনামা কথাসাহিত্যিক। বিরল প্রতিভা এই কারণেই, আশাপূর্ণা দেবী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রথাগত পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ লাভ করেননি। মাত্র 15 বছর বয়সে তার বিবাহ হয়। সংসার জীবনে প্রবেশ করলেন। এই সংসার জীবনে প্রবেশ করে তার ভূমিকা হল গৃহবধূর, আবার মায়ের। এই দ্বৈত ভূমিকা পালন করতে করতেই তার অনবদ্য সাহিত্য সৃষ্টি হয়ে চলল। বিগত শতকের 40-এর দশক থেকে তার লেখালেখির সূত্রপাত। তার প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন। আশাপূর্ণা দেবী সরল সাদাসিধে মানুষ, ভালো মানুষ। তার লেখাও কিন্তু ছিল ওই সহজ সরল অনাড়ম্বর। সহজ কথায় মানুষের আত্মা, মানুষের সমাজের যে গভীর চারিত্রিকতা, তাকে উন্মোচন করেছেন তিনি। অন্তঃপুরচারিণী নারীর কথা, তিনি নিজে নারী ছিলেন। সাংসারিক গণ্ডির মধ্যে আবদ্ধ সেই অন্তঃপুরবাসিনী নারীর কথা, তার অবস্থান, তার আশা আকাঙ্ক্ষা, দুঃখ, হতাশা, বেদনা, তার কথা। শুধুমাত্র নারী নয়, পুরুষদেরও তাদের যে মনন মানসিকতা। মধ্যবিত্ত সমাজে একদিকে পুরুষ, অপরদিকে নারী, তাদের যে পারস্পরিক সম্পর্ক, টানাপোড়েন, তার সঙ্গে সমাজের দ্বন্দ্ব, একদিকে রক্ষণশীলতা আর একদিকে আধুনিকতা, তার যে দ্বিধাদ্বন্দ্ব, আশাপূর্ণা দেবীর লেখায় তা ধরা আছে। সর্বোপরি নারীর যে অবস্থান, তার যে স্বাতন্ত্র্যের যে চাহিদা, আশাপূর্ণা দেবীর রচনায় তা প্রধান রূপেই উঠে আসে, প্রধান বিষয়বস্তু রূপে উঠে আসে। তার যে 3টে বিখ্যাত উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এই উপন্যাসে সমগ্র নারী সমাজের সেই আশা আকাঙ্ক্ষা, দুঃখ, বেদনার কথা উঠে আসে। আজকে যে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নের কথা বলি, নারীর স্বাধীনতার কথা বলি, আশাপূর্ণা দেবী সেই বিগত শতকের সেই 40-এর দশক থেকেই
নারীর ক্ষমতায়নের কথা প্রকাশ করেছেন, নারীর আশা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন তার উপন্যাসে, তার গল্পে, তার কথা সাহিত্যে। আমাদের যে জ্ঞানচক্ষু গল্প, সেই গল্পটি আশাপূর্ণা দেবী রচিত যে কুমকুম গল্প সংকলন, সেই কুমকুম গ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। গল্পের নাম জ্ঞানচক্ষু। দেখো, জ্ঞানচক্ষু, এখানে দুটো শব্দ আমরা পাচ্ছি, জ্ঞান ও চক্ষু। এই দুই শব্দ মিলিত হচ্ছে, মিলিত হয়ে আমাদের বাংলা ব্যাকরণের যে নতুন শব্দ গঠনের যে একটি প্রক্রিয়া আছে, যাকে আমরা বলি সমাস, যেখানে বহু শব্দ মিলিত হয়ে এক পদে পরিণত হয়, সেই সমাসের প্রক্রিয়ায় জ্ঞান ও চক্ষু শব্দ দুটি একটি সমাসবদ্ধ শব্দ গঠন করছে, জ্ঞানচক্ষু। জ্ঞান ও চক্ষু, এই শব্দ দুটি যেন পরস্পরকে তুলনা করছে, পরস্পরের সমার্থক হয়ে উঠছে, অভেদাত্মক হয়ে উঠছে, ভেদাভেদ করা যাচ্ছে না। জ্ঞানচক্ষু এই শব্দটিকে যদি আমরা সমাস করি, আমরা ভাঙি, ব্যাসবাক্য করি, তাহলে আমরা কি পাব? জ্ঞান রূপ চক্ষু। অর্থাৎ জ্ঞান রূপ চক্ষু, জ্ঞান যেন চক্ষুর সমান, আবার মনে হচ্ছে চক্ষু, চোখ যেন জ্ঞানের সমান, একে অপরকে তুলনা করছে। দেখো, জ্ঞান বলতে আমরা কি বুঝি? জ্ঞান মানে চেতনা, বোধ, অনুভূতি। জ্ঞান মানে শিক্ষা, বিদ্যা, অবগতি, যাই বলো না কেন। এই জ্ঞানকে তো আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই চেতনা, বোধ, অনুভূতি, এই শিক্ষা লাভ করতে পারি আমরা পুঁথি থেকে, বই থেকে। এই পুঁথি বই থেকে যে জ্ঞান আমরা আহরণ করি, সেটা হচ্ছে পুঁথি কেন্দ্রিক জ্ঞান। কিন্তু পুঁথি কেন্দ্রিক জ্ঞান, সে তো জ্ঞানের পরিপূর্ণতা ঘটাতে পারে না। তখন দরকার হয় বাস্তব অভিজ্ঞতা প্রসূত জ্ঞান। বাস্তব অভিজ্ঞতা প্রসূত জ্ঞান থেকেই পুঁথিকেন্দ্রিক যে জ্ঞান, তা পরিপূর্ণ হয়, জ্ঞানের পরিপূর্ণতা ঘটে। এখন বাস্তব অভিজ্ঞতা আমরা কিভাবে লাভ করি? সেখানেই ওই চক্ষু শব্দের সার্থকতা আসে। চক্ষু মানে কি? চোখ মানে দর্শনেন্দ্রিয়। এই চোখের সাহায্যেই তো আমরা অদেখাকে দেখি, এই চোখের সাহায্যেই তো আমরা অজানাকে জানি, চোখের সাহায্যেই তো আমাদের বাস্তব জ্ঞান লাভ হয়। তখনই কি হয়? ওই পুঁথিকেন্দ্রিক জ্ঞান আমাদের এই বাস্তব
বা অভিজ্ঞতা কেন্দ্রিক জ্ঞানের মধ্য দিয়ে সে ঋদ্ধ হচ্ছে। আর জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটে যখন, তখন আমাদের কিন্তু অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। আমরা প্রকৃত সত্য দৃষ্টির সন্ধান লাভ করি। অর্থাৎ ইংরাজিতে আমরা যেমন দুটো শব্দ পাই, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ইনটিউশন। নলেজ হচ্ছে আমরা ওই জ্ঞান সঞ্চয় করি, জ্ঞান লাভ করি, তা আমাদের পুঁথির মাধ্যমে, আমাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। নলেজ, জ্ঞান। আর ইনটিউশন, ইনটিউশন হচ্ছে প্রজ্ঞা। ওই বাস্তব জ্ঞান লাভ করতে করতে, অভিজ্ঞতায় ঋদ্ধ হতে হতে, এক ক্ষণিকের উদ্ভাসনে, এক চকিত আলোকের যেন ক্ষণিক মুহূর্তে, যখন আমার আত্মা যখন সত্য দৃষ্টির সন্ধান লাভ করে, যখন আমি অন্তর্দর্শন মাধ্যমে আমার অন্তর্দৃষ্টি জাগ্রত হয়, নিজেকে জানতে পারি, তখনই আমার ইনটিউশন, প্রজ্ঞা, আমার জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটে। আমাদের এই গল্প তপন নামে এক কিশোরের সেই জ্ঞানচক্ষু উন্মিলনের গল্প। আমাদের এই গল্প তপনের জ্ঞানচক্ষু উন্মিলনের মধ্য দিয়ে আমাদের মানুষেরও এক বৃহত্তর জীবন সত্যের উন্মোচনের গল্প। তপন এক কিশোর, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথা শুনে তপন আশ্চর্যান্বিত হয়ে পড়ল। কোন কথা? নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদা ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। অর্থাৎ এই কথা শুনে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক, এই কথা শুনে তো তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কি রয়েছে? অর্থাৎ তপন তার মনের মণিকোঠায় লেখকদের সম্পর্কে এক অতি মানবীয় রূপ, অর্থাৎ লেখকরা অপর কোনো এক মায়াময় জগতের বাসিন্দা, লেখকরা অলৌকিক জগতের বাসিন্দা। তপন একজন সাহিত্য অনুরাগী কিশোর, তার ফলে লেখকদের সম্পর্কে তার অসীম শ্রদ্ধা, গুণমুগ্ধতা রয়েছে, সশ্রদ্ধ সম্ভ্রমবোধ রয়েছে। তার ফলে তপন মনে করত জ্ঞানে, গুণে, যশে লেখকরা সাধারণ মানুষদের থেকে পৃথক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে
তপন কখনো দেখেনি। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। ওই শ্রদ্ধা, সম্ভ্রম, গুণমুগ্ধতা, এই সকল অনুভূতি থেকে লেখক সম্পর্কে, সাহিত্যিক সম্পর্কে এক অতিরঞ্জিত কল্পনার জগতের অধিবাসী ছিল তপন। লেখকদের সম্পর্কে তার যে ধারণা, একটা অত্যাশ্চর্য, যাক সম্মোহন লেখক সাহিত্যিকরা সৃষ্টি করেছিল, এবং যার ফলে তপন মনে করত যে বাস্তব যে জগৎ, এই যে পার্থিব জগৎ, লেখকরা সেই পার্থিব জগতের বাইরে এক মায়াময় জগতের অধিবাসী। নতুন মেশোকে দেখার পর তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, অর্থাৎ লেখকদের সম্পর্কে তার যে ধারণা পাল্টে গেল। এই যে আমরা বলছিলাম যে জ্ঞান পুঁথিগত জ্ঞান হতে পারে, সেই পুঁথিগত জ্ঞান যখন আমরা লাভ করি, জ্ঞানের সম্পূর্ণতা ঘটে না। প্রত্যক্ষ বাস্তব জ্ঞানের মধ্য দিয়ে জ্ঞান পরিপূর্ণ হয়। তপনের মনে গভীর সুপ্ত বাসনা ছিল লেখকদের, সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হওয়ার। কিশোর বয়সের অনভিজ্ঞতা থেকে তপন লেখকদের সম্পর্কে এক ধরনের উচ্চ ধারণা পোষণ করত। লেখকরা নিছক মানুষ নয়। কিন্তু যখন মেশোকে তপন সাক্ষাৎ প্রত্যক্ষ করল, সেই বাস্তব জ্ঞানের মধ্য দিয়ে তার যে পূর্ব জ্ঞান, যে ভ্রান্ত ধারণা, তা দূর হলো। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। তার বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমন, আবার এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। সাধারণ মানুষ, তার কাছের মানুষের মতোই সাধারণ মানুষ। জলজান্ত একজন লেখককে দেখার সুযোগ হবে তপনের, এ তো কখনো ভাবতেই পারেনি তপন। আর এই জলজান্ত লেখক অর্থাৎ ছোট মেশোকে দেখে, নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। কোন জ্ঞান লাভ করল? লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়।
কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কোনো অপার্থিব অলৌকিক মায়াময় জগতের বাসিন্দা নয়, রক্তমাংসের মানুষ, নিছকই মানুষ, তপনদের মতোই মানুষ। জ্ঞান আমাদের চলার পথের পাথেও হয়। জ্ঞান সঞ্চয় করি, জ্ঞান সঞ্চয় করে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আমরা আরো এগিয়ে যাই। আমাদের ভবিষ্যতের চলার পথের পুঁজি হয় আমাদের জ্ঞান। তপনের যে এই জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটল, এই যে তার আত্মবোধের উদ্ভাসন ঘটল, তার মধ্য দিয়ে তপন তার ভবিষ্যৎ চলার পথের এক দিগদর্শন খুঁজে পেল। তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক মেশো, নিছক মানুষ মেশো, আরেক মানুষ কিশোর তপনকে অনুপ্রাণিত করল। তপনের যে নবলব্ধ জ্ঞান মেশোকে দেখে, তা তপনকে অনুপ্রাণিত করল। তপনেরই বা লেখক হতে বাধা কি? দরকার তো অধ্যবসায় দরকার। লেখক সাহিত্যিক হওয়ার জন্য সংবেদনশীলতা দরকার। আর দরকার উপলব্ধির যথার্থ প্রকাশ। তাহলেই তো তপনও হয়ে উঠতে পারে তার ছোট মেশো। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। নতুন মেশোকে দেখে জানলো, ওই জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটল। আর জ্ঞান, নতুন যে জ্ঞান তাকে উদ্বুদ্ধ করলো নতুন পথ চলায়। তপন লিখতে শুরু করলো। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা, কোন খাতা? হোম টাস্কের খাতা। বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, হোম টাস্কের খাতা। এই হোম টাস্কের খাতা আসলে বিয়ে বাড়িতেও গেছে। আমরা শুধু বই পড়ি, পুঁথিগত জ্ঞান সঞ্চয় করি। আর তপন, সাহিত্য অনুরাগী তপন, বইয়ের খাতায় টইয়ের সন্ধান করে। সেই প্রেমেন্দ্র মিত্রের কবিতা আছে না, বই টই? বই তো আমরা পড়ি, বই তো আমরা পড়ি, প্রশ্নোত্তর মুখস্থ করি, আমরা নম্বর পাই, ছুটে চলি নম্বরের পেছনে। কিন্তু বইয়ের সঙ্গে তো টইয়ের জ্ঞান দরকার, নাহলে তো বইয়ের জ্ঞান সম্পূর্ণ হয় না। আর টই কোথায় পাওয়া যায়? টই পাওয়া যায় প্রজাপতির পাখায়, টই পাওয়া যায় ওই আকাশের রামধনুতে, টই পাওয়া যায় কোকিলের সুমিষ্ট স্বরে, অর্থাৎ প্রকৃতির মাঝে। তপন হোম টাস্কের খাতায় টইয়ের খোঁজ করে।
কল্পনার জগতে বিচরণ করে, সাহিত্যিক হয়ে উঠতে চায়। কলমটি নিয়ে আর খাতাটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল তপন। এক আসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। তাহলে কি তপন একটা গল্প লিখে ফেলল? এই যে নতুন সৃষ্টির আনন্দ, সেও তো গল্প লিখে ফেলেছে, সেও সাহিত্যিক, সেও লেখক। এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে, যেন এক লেখকের জন্ম হলো। সৃজনের আনন্দে, সৃষ্টির আনন্দে এক অবর্ণনীয় অনুভূতি, এক অবর্ণনীয় অনুভূতি। আমাদের মনে পড়ে সেই পাণ্ডুলিপি নামে একটি কবিতা লিখেছিলেন বুদ্ধদেব বসু। সেই পাণ্ডুলিপি কবিতায় সেই বুদ্ধদেব বসুর সেই যে অনুভূতি, সেই অনুভূতির কথা যেন এখানে উঠে আসছে। পাণ্ডুলিপি কবিতা, বুদ্ধদেব বসু তিনি নিজে কবিতা লিখেছেন সারা রাত জেগে। কবিতা লেখার পর সেই কবিতা যখন সৃষ্টি হয়েছে, কবিতা সৃষ্টি হওয়ার পর সেই কাক ভরে বিছানায় শুয়ে অনেকক্ষণ তিনি আনন্দে ঘুমোতে পারেননি। তিনি সেখানে লিখছেন যে গাইতে পারে তার গলা বেয়ে যেমন ওঠে গান, তেমনি আনন্দ উঠেছিল আমার বুক ঠেলে। সে আনন্দ, সেই এক অবর্ণনীয় অনুভূতির শরিক হলো তপন। ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, ভয়ানক এক উত্তেজনা অনুভব করে তপন। ছোট মাসিকেই প্রথম সে তার গল্পের খবর জানায়। ছোট মাসি, আমি একটা গল্প লিখেছি। এই ছোট মাসি তার চিরকালের বন্ধু, 8 বছরের বড় তার চেয়ে, কিন্তু তার অভাব অভিযোগ, তার আশ্রয় প্রশ্রয়ের সমস্ত স্থল হচ্ছে ছোট মাসি। ছোট মাসি তপনের সেই গল্পের খবর জানতে পারে। গল্পটি ছোট মাসি তপনের কাছ থেকে গ্রহণ করে বলে, দাঁড়া, তোর মেশোকে দেখাই গল্পটা। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ছোট মাসি ছুটে গেছে তার স্বামীর কাছে। তপনের লেখা গল্প তার স্বামী নিশ্চয়ই বুঝতে পারবে, তার স্বামী নিশ্চয়ই তপনের লেখা গল্পের যে মূল্য, সে মূল্য অনুভব করতে পারবে। তপন প্রথমে না করলেও মাসির এই হইচইতে, মাসির এই যে মেশোর কাছে তার গল্প নিয়ে গিয়ে দেখানোর প্রচেষ্টায় সে কিন্তু আনন্দই পায়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে তো নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য তো জহুরির কাছেই। জহুরি যে জহরত চেনে, তিনি তার যে সুতীক্ষ্ণ যে পর্যবেক্ষণ, তিনি দীর্ঘদিন ধরে ওই সোনা, রত্ন, জহরত সব পরীক্ষা করেন। সেই তার সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ, তার যে সুদীর্ঘ যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাই তো তাকে কোনটি নকল কোনটি আসল
কার মধ্যে নকল চাকচিক্য রয়েছে, কার মধ্যে ছদ্ম জৌলুস রয়েছে, আর কোনটি প্রকৃত খাঁটি, এ দুয়ের প্রভেদ তো একমাত্র জহুরই করতে পারে। তাই তপনের যে লেখার গুরুত্ব, লেখার মূল্য একমাত্র মেশোই করতে পারবেন। তার কারণ মেশো একদিকে তিনি লেখক, লেখার মূল্য একজন লেখক, একজন সহৃদয় পাঠক সেই বুঝতে পারবেন। আবার তিনি তো অধ্যাপক, অর্থাৎ তার একটা সমালোচকের দৃষ্টিকোণও আছে। সেই সমালোচকের দৃষ্টিকোণ থেকেও তপনের লেখা, তার ভুল ত্রুটি, তার প্রশংসার জায়গা তিনি তপনকে শুধরে দিতে পারবেন, বলতে পারবেন, পর্যালোচনা করতে পারবেন। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন, তুমি তো ভালোই গল্প লিখেছো, নতুন লিখেছো, প্রথম গল্প লিখেছো, একটু যদি কারেকশন, একটু যদি সংশোধন করা যায়, একটু যদি পরিবর্তন করা যায়, তারা ছাপতেও দেওয়া যায়। মাসি তখন বলে, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। নতুন মেশো সে মাসির সেই অনুরোধে সে তখন বলে, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এক হচ্ছে তপনের নতুন মেশো, তিনি অধ্যাপক রূপে তিনি তপনের মধ্যে যে সাহিত্য অনুরাগ দেখেছেন, তাকে উৎসাহিত করার জন্য, তাকে অনুপ্রাণিত করার জন্য তিনি কথা দেন সন্ধ্যাতারার পত্রিকার সম্পাদককে বলে তিনি তার গল্প সেখানে ছাপিয়ে দেবেন। আবার শ্বশুরবাড়ির সম্পর্কের যে আত্মীয় কিশোর তপন, তাকে সহায়তার মাধ্যমে তিনি যেন এক সাংসারিক দায়বদ্ধতারও পরিচয় দেন। বিকেলে চায়ের টেবিলে তপনের গল্প লেখার কথা উঠে আসে। সবাই তপনের গল্প শুনে আর হাসে, আমাদের তপন গল্প লিখেছে। কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। কিন্তু তপন শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। মেশো তপনের যে গল্প লেখার একদিকে তার বিষয়বস্তু, ভঙ্গিমা, তার যে অনুভূতি, তার উপরে এমফ্যাসিস দেন, জোর দেন, বিচার করেন তপনের গল্পকে। কিশোর তপন, তার বয়সের ছেলেরা তো অতি নাটকীয়, খুন, জখম, অ্যাক্সিডেন্ট, একটা অতি কল্পনা প্রবণ এক রাজ্যের কথা নিয়ে আসেন তাদের লেখার মধ্য দিয়ে। একদম রাজারানীর গল্প, খুন, জখম, অ্যাক্সিডেন্টের গল্প, অতি নাটকীয়তা, আবার হচ্ছে অতি কল্পনা প্রবণতা,
রূপকথার জগৎ। কিন্তু তপন এই গতানুগতিক যে বিষয়, এই যে চেনা ছক, এর বাইরে গিয়ে তার যে জীবন সন্ধিক্ষণের একটা পর্ব, অর্থাৎ বিদ্যালয় জীবনে প্রবেশের যে অনুভূতি, পারিবারিক জীবন থেকে এক বৃহত্তর সমাজ জীবনে সে পা দিচ্ছে, সেই মুহূর্তে তার যে অনুভব, সেই জীবন সন্ধিক্ষণের এক পর্ব তার গল্পে উঠে আসছে। এ গল্প উপাদানের দিক থেকেও অভিনব। অন্তত তপনের মতো কিশোরের, অপরাপর কিশোরের তুলনায়, তাদের যে গল্প লেখার মাল মশলা উপাদানের তুলনায়, আবার তপনের গল্পের মধ্যে তার যে কল্পনার যে পরিশীলতা, যে সংযম, ওই অতি নাটকীয় রূপকথার জগৎ থেকে তপন পা রেখেছে তার বাস্তব জগতের মাটিতে। তপনের অধ্যাপক মেশো, তপনের লেখক মেশো, তপনকে বাহবা জানিয়েছে। আর মেশো গল্পটি নিয়ে চলে গেছেন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবেন বলে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, তার লেখা ছাপা হবে পত্রিকার পাতায়, মুদ্রিত হবে। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের সেই আঁটো সাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হা করে আছে তপন? মুদ্রিত আকারে প্রকাশ পাবে। তপন দেখবে, পাঠক সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়বে তপনের গল্প। অপেক্ষা দীর্ঘতর হয়। তপনের গল্প নিয়ে ফিরে আসে না মেশো। তপন এর মধ্যে আরো 2-3টে গল্প লিখে ফেলেছে, যেন নেশায় পেয়েছে। ওই যে জ্ঞানচক্ষুর তার উন্মিলন ঘটেছিল, জ্ঞানচক্ষুর উন্মিলনের মাধ্যমে নতুন লব্ধ জ্ঞানের মাধ্যমে তার জীবনের যে চলার পথের সে রসদ সে খুঁজে পেয়েছে। অর্থাৎ লেখার মধ্যে, সৃজনের মধ্যে, সৃষ্টির মধ্যে যে আনন্দ সে খুঁজে পেয়েছে, সেই আনন্দের নেশায় সে মাতোয়ারা হয়েছে। সে আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, গল্প তার ছাপা হলো না। হতাশ তপন। এমন সময় ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। একটা অভূতপূর্ব রোমাঞ্চ, একটা শিহরণ, উত্তেজনায় তপন ফুটতে থাকে। তবে কি সত্যিই তাই? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এক অনামা কিশোরের নবিশি লেখা পাঠকের হাতে হাতে ঘুরবে, জন্ম হবে এক নবীন লেখকের, মুখে মুখে ফিরবে তপনের নাম। আমরা কিছুক্ষণ আগে সেই বুদ্ধদেব বসুর সেই পাণ্ডুলিপি কবিতার কথা বলছিলাম। তিনি তো সারা রাত জেগে নতুন কবিতা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার যে অনুভূতি, সেই অনুভূতির কথা তপনের কথা মিলে যাচ্ছে। মনে পড়ল সারা রাত জেগে এই বই যখন শেষ করেছিলুম,
নিজেকে মনে হয়েছিল দেবতা। বুদ্ধদেব বসু নিজেকে দেবতা মনে হয়েছিল, কারণ দেবতা তিনিও সৃজন করেন, সৃষ্টিকর্তা। যিনি লেখক, যিনি সাহিত্যিক, তিনিও তো সৃজন করেন, তিনিও তো সৃষ্টিকর্তা। আর সৃজনের পর, সৃষ্টির পর তার যে অনাস্বাদিত অভূতপূর্ব যে আনন্দ, সেই আনন্দের অভিজ্ঞতা যেন এই সাদা পাতাগুলো দিয়ে ছোট একটি সূর্য আমি তৈরি করেছি, ছোট একটি সূর্য আমি তৈরি করেছি, একটি সূর্য আমারই প্রাণে জ্বলন্ত। সূর্য তৈরি করেছে, সূর্য তার আলোক ছটায় পৃথিবীকে আলোকিত করবে। তপন তার যে গল্প, সে গল্প তো পাঠক সমাজে পাঠকদের হাতে হাতে ঘুরবে, সমাদৃত হবে, সবাই তপনকে বাহবা জানাবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। তপন দেখছে সেই সন্ধ্যা তারায় সূচিপত্রে নাম রয়েছে, লেখা রয়েছে। কি লেখা রয়েছে? প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে হইচই পড়ে যায়। তপনের গল্প ছাপা হয়েছে সন্ধ্যা তারার মতো এক প্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকায়। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মেশো তার মধ্যে একটা আত্মতুষ্টি রয়েছে, তিনি তার কথা রেখেছেন, তপনের গল্প ছাপিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে তার নিজের কৃতিত্বের কথা বা নিজের হস্তক্ষেপের কথা বা নিজের সুপারিশের কথা সে জানাতে কিন্তু ভোলেন না। একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য। অর্থাৎ তার সুপারিশ এক্ষেত্রে যে তপনের গল্প লেখা ছাপার ক্ষেত্রে যে কাজ করেছে, সেই তথ্যটি তিনি জানাতে ভোলেন না। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা। তপনের যে এক অলৌকিক রোমাঞ্চ ঘটেছিল এই কিছুক্ষণ আগে, মুহূর্তের মধ্যেই সে আনন্দ কিন্তু আর দীর্ঘস্থায়ী হচ্ছে না। মুহূর্তের মধ্যেই সেই মেশোর সুপারিশের কথা, তপনের গল্পে তার হস্তক্ষেপের কথা, তার মহত্বের কথা, মহৎ হৃদয়ের মেশো তিনি ছাপিয়ে দিয়েছেন তপনের মতো এক অনভিজ্ঞ কিশোরের লেখা। সেই মহত্বের কথা তখন সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তখন মেশো হয়ে ওঠে মুখ্য, তপন কিন্তু গৌণ হয়ে যায়। ছোট মাসিও এইদিকে আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো খায় কফি। এখন মেশোর মহত্ব কথা যখন আলোচনা হয়, মাসি তার সহধর্মিনী রূপে তিনিও গর্বিত হন। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তপনের আনন্দের রেশ মিয়ে যায়, মুছে যায়। বিষণ্ণতা, হতাশা, মন খারাপ তপনকে নিশ্চুপ নিমগ্ন করে। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। অর্থাৎ তার গল্প পড়ার কথা বলেন মা। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, লজ্জা ভেঙে পড়তে যায়। কিন্তু এসব কি পড়ছে তপন? এ কার লেখা?
এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন গল্প পড়ে, গল্প পড়তে পড়তে হতবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় তপন। তপনের যে লেখা, তপনের যে অতি উচ্ছ্বাসে যে লেখা, সেই অত্যুচ্ছ্বাসে যে লেখা গল্প, তার যে কৈশোরক অনুভূতিতে, তার যে কাঁচা হাতের যে লেখা, সেই লেখা তার মেশো আগাগোড়া কারেকশন করেছেন, হস্তক্ষেপ করেছেন, পরিমার্জন করেছেন, পরিবর্ধন করেছেন, সংশোধন করেছেন। তিনি তো একজন পাকা সাহিত্যিক, তিনি তো সাহিত্যিকের কৃত কৌশল এগুলো জানেন। সেই সাহিত্যিক কৃত কৌশলে হারিয়ে গেছে, গল্পের শরীর থেকে হারিয়ে গেছে তপনের সেই আনকোড়া শব্দ, বাক্য সব হারিয়ে গেছে। গল্পের শরীরে, গল্পের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত অজানা অপরিচিত শব্দরা ভিড় করে আছে। আমূল পাল্টে ফেলেছেন মেশো তার গল্প, তার গল্পের রং, রূপ, রস সব হারিয়ে গেছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। যেদিন তার আনন্দের হওয়ার কথা ছিল, অত্যাশ্চর্য আনন্দের দিন হওয়ার কথা ছিল, অলৌকিক আনন্দের দিন হওয়ার কথা ছিল, সেই দিন হয়ে ওঠে দুঃখের দিন। তপন অপমানিত, অবমানিত বোধ করেন। তপনের মধ্যে এক সুতীব্র আত্মাভিমানের জন্ম নেয়, এক ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের জাগরণ দেখা দেয়। ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, অর্থাৎ তপন কোথায় তার লেখার মধ্যে? তপনের সেই আনকোড়া শব্দগুলো কোথায়? তপনের সেই অত্যুচ্ছ্বাস, তপনের সেই কাঁচা হাতের লেখা কোথায়? তপন তো কুম্ভিলক হয়ে, অর্থাৎ কারো লেখা নকল করে, চুরি করে, সে তো সম্মান চায়নি, খ্যাতি চায়নি। সে তো চেয়েছিল তার লেখার প্রতিষ্ঠা। এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, তপন তো নিজে স্বতন্ত্র। তার লেখা যদি মুদ্রিত হতো, ছাপা হতো, তাহলে তার তপনের লেখারূপেই ছাপা হতো, তার লেখক থাকতো তপন। কিন্তু এ লেখা তো তপনের নয়, নামটি তপনের আছে, কিন্তু লেখার যে শরীর, লেখার যে আত্মা, তা তো মেশোর সেই পাকা হাতের সাহিত্যিক কৌশলে তৈরি এক আড়ম্বরপূর্ণ এক আয়োজন। তপন তার লেখার মধ্যে মৃত। এই যে সুতীব্র অভিমান তার মধ্যে জন্ম নেয় যে এ লেখা তার নয়, তখন সে গভীরভাবে সংকল্প করে যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা,
ছাপা হয় হোক না হয় হোক, কিন্তু ওই কাঁচা হাতের লেখাতেই তো তার যথার্থ আত্মপরিচিতি লুকিয়ে আছে। ওই কাঁচা হাতের লেখাই তো তার আসল অভিব্যক্তি, আসল পরিচয়। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তপনের যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কিছু নেই। এই যে গল্পের উপসংহারে তপনের যে বোধের উন্মেষ ঘটল, সেই বোধের উন্মেষের মধ্য দিয়েই তপনের কিন্তু জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটল। সেই জ্ঞান চক্ষুর উন্মিলন কি? যে আত্মপরিচিতি, আত্মপরিচিতি, নিজের পরিচয় নিজের হাতে তৈরি করতে হবে। আত্ম অভিব্যক্তি নিজের লেখার মধ্য দিয়ে, নিজের অভিব্যক্তিকে সকলের সামনে হাজির করতে হবে, হোক না তা কাঁচা হাতের লেখা। ব্যক্তি স্বাতন্ত্র্য, সেটাই তো লেখক সত্তার প্রাণ, যে ব্যক্তিরূপে আমি স্বতন্ত্র, স্বতন্ত্র ব্যক্তি স্বতন্ত্র লেখার জন্মদান করবে। আমার লেখার মধ্য দিয়ে আমার পরিচয় জ্ঞাপিত হবে, আমার অভিব্যক্তির মধ্য দিয়ে, আমার প্রকাশের মধ্য দিয়ে আমার আত্ম প্রতিষ্ঠা পাবে। কিশোর তপন এই গল্পের উপসংহারে যেন এক প্রজ্ঞাবান মানুষের প্রজ্ঞা লাভ করল। ইনটিউশন, জ্ঞান থেকে তার প্রজ্ঞায় যাত্রা হলো, অন্তর্দৃষ্টি জাগ্রত হলো। তার মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের উন্মেষ ঘটল, তার মধ্যে আত্ম অভিব্যক্তি, আত্মপরিচিতির তাগিদ দেখা দিল, তার মধ্যে আত্ম অভিমানের জন্ম নিল। যাকে আমরা বলবো অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি এক ক্ষণিক উদ্ভাসন। ওই লেখার মধ্যে যখনই দেখলো তপন নেই, তপন অনুপস্থিত, তপন হারিয়ে গেছে, সব শব্দগুলো ভিড় করেছে মেশোর মস্তিষ্ক প্রসূত শব্দ, বানানো শব্দ। তার লেখা হয়তো বালখিল্য তাই পরিপূর্ণ, কিন্তু তবু তো সেই বালকিল্যতা, সেই কৈশোরক অনুভূতি তা অনেক বেশি সতেজ, সজীব। আমাদের বাংলা সাহিত্যে আলোচনায় একটা কথা খুব মাঝে মাঝেই বলা হয়, সেই ফরাসি প্রাণীবিজ্ঞানী বুফোর, ম্যান ইজ দ্য স্টাইল। অর্থাৎ প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, ম্যান ইজ দ্য স্টাইল। প্রত্যেকটি মানুষ স্বতন্ত্র, তার আচারে, তার অভ্যাসে, তার সংস্কৃতিতে, তার ভঙ্গিমায়। তেমন প্রত্যেকটি লেখাও কিন্তু স্বতন্ত্র। আসলে লেখকও স্বতন্ত্র। লেখার মাধ্যমে প্রমুখন ঘটে। প্রমুখন মানে প্রত্যেক
লেখক তার শব্দচয়ন, তার বাক্য গঠন, তার বিষয়বস্তু সব কিছুর মধ্য দিয়ে তিনি স্বতন্ত্র হয়ে উঠতে চান, নিজের স্বনাম মুদ্রিত করতে চান, স্বনাম, নিজস্ব নাম। তার জন্যই তো রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মধুসূদন প্রত্যেকেই আলাদা আলাদা, পৃথক পৃথক, তাদের লেখার শৈলীও পৃথক। তপন তিনিও তো স্বতন্ত্র হতে চেয়েছে, স্বতন্ত্র হতে চেয়েছে। মেশোর আড়ালে লুকিয়ে রাখতে চায়নি। মেশোর সেই খ্যাতি, সেই খ্যাতির আলোকে আলোকিত হতে চায়নি তপন। এই যে তার জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটল, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের জাগরণ ঘটল, আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস তার মধ্যে দেখা দিল। এবার থেকে সে নিজেই লেখা ছাপতে দেবে, ছাপা হয় হোক, না হয় হোক, না হোক। তাহলে এই আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস আমাদের চলার পথেও, আমাদের জীবনের বেঁচে থাকার প্রধান অবলম্বন। তপনের এই জ্ঞানচক্ষুর উন্মিলন, এই যে অন্তর্দর্শন লাভ ঘটল, এটাই আমাদের গল্পের মূল উপজীব্য। আর আমরাও কিন্তু একটা বৃহত্তর জীবন সত্যের আমরা সন্ধান পাচ্ছি তপনের এই লেখক সত্তার জাগরণের মধ্য দিয়ে, তপনের এই আত্মপরিচিতি, আত্ম অভিব্যক্তি প্রকাশের চাহিদার মধ্য দিয়ে। সে বৃহত্তর জীবন সত্য কি? যে আমরাও যেন নির্বিচারে কোনো কিছু অনুকরণ না করি, আমরা বৃহতের অন্তরালে না থেকে আমরা আমাদের যেন আত্মপরিচিতি গড়ে তুলতে পারি, আমরা যেন আমাদের নিজস্ব আত্মপরিচিতি গড়ে তুলতে পারি। আমরা বড়কে, আমরা কোনো রূপলী জগতের, মায়াময় জগতের, কল্পনার জগতের মানুষদের নির্বিচারে অনুকরণ না করি। আমরা যেন দৃঢ় রূপে বলতে পারি, ক্ষুদ্র আমি তুচ্ছ নেই, ক্ষুদ্র আমি তুচ্ছ নই। আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমি এই আমিত্ব জাগরণের গল্প জ্ঞানচক্ষু। তপনের যেমন আমিত্বের জাগরণ ঘটে, আমরা পাঠক তপনের এই আত্মজাগরণের অন্তর্দর্শনের মধ্য দিয়ে এই শিক্ষা লাভ করতে পারি যে আমরা আমাদের আত্মপরিচিতি গড়ে তুলতে পারি। আমরা বৃহতের অন্তরালে না থেকে আমরা স্বনাম প্রতিষ্ঠা ঘটাতে পারি।